আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য ফিন্যান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রে একটি ক্লাস নিতে যাচ্ছি। এটি প্রথমতম অধ্যায়, অর্থাৎ ব্যাংকিং ও বীমার প্রথম অধ্যায়। সো আমরা এখানে দেখো অধ্যায় 1। অধ্যায়টির নাম হলো ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এই অধ্যায় এটি আমার তৃতীয়তম ক্লাস। এর আগে আমরা দুইটি ক্লাস নিয়েছি, যেখানে আমরা ব্যাংক সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছি এবং ব্যাংক সৃষ্টির কারণগুলো কি কি এবং ব্যাংকের গুরুত্বগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছি। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অধ্যায় থেকে ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ আমরা ব্যাংকের কার্যাবলী সম্পর্কে কথা বলবো। ব্যাংক কি কি কাজ, অর্থাৎ কি কি এজেন্ডাগুলো, কি কি উপাদানগুলোকে নিয়ে সর্বদাই কাজ করে থাকে, আমরা সেই সকল উপাদানগুলোকে নিয়ে আজকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, যেহেতু ব্যাংকিং ও বীমা এই সাবজেক্টের সম্পূর্ণ থিওরিক্যাল, দ্যাটস ওয়াই তোমাদের এই সাবজেক্টটিতে ভালো মার্ক পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি পড়তে হবে এবং বেশি বেশি ইনফরমেশনকে তোমাদের আয়ত্তে রাখতে হবে, যাতে করে তুমি একটা কোশ্চেনকে অ্যান্সার করার সময় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করতে পারো। আর তাছাড়াও যেটা আমরা এই অধ্যায় থেকে, নট অনলি এই অধ্যায় থেকে, শুধু ব্যাংকিং সেক্টরের যে কোনো চ্যাপ্টার তুমি অ্যান্সার করতে গেলে দেখবে যে তোমার ব্যাংকিং এর প্রতিটি অধ্যায় একটি অধ্যায়ের সাথে আরেকটি অধ্যায় এবং অন্যান্য অধ্যায়গুলো রিলেটেড থাকে। যার কারণে আমরা আজকে ব্যাংকের এই কার্যাবলীর সম্পর্কে, অর্থাৎ ব্যাংকের এই কার্যাবলীর যে অনেকগুলো উপাদান আছে এখানে দিয়েছে আজকে, এই উপাদানগুলোর মধ্যে থেকে দেখবে তোমরা 1 এবং 2 মার্কের কোশ্চেনগুলো স্বাভাবিকভাবে চলে আসে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে। ফার্স্টে দেখো এখানে ব্যাংকের আমানত সংগ্রহ করা, অর্থাৎ ব্যাংক যে কাজগুলো করে থাকে, সর্বপ্রথম কাজ করে সাধারণত আমানত সংগ্রহ করে থাকে, অর্থ পরিশোধ করে থাকে, মূলধন গঠন করে থাকে। ব্যাংকের একটা অন্যতম কাজ সেটি। তৃতীয়তম এটি। চতুর্থতম হলো ঋণ দান করা। পঞ্চমতম বিনিয়োগ করা। ষষ্ঠতম হলো বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, অর্থাৎ ব্যাংক বিভিন্ন ভাবে বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। সপ্তমতম হলো বিনিময় বিলে বাট্টাকরণ করা। অষ্টমতম হলো অর্থ স্থানান্তর করা, অর্থাৎ অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হিসেবে ব্যাংক কাজ করে থাকে। ব্যবসা বাণিজ্যে সহায়তা করা, সেবামূলক কার্যাবলী সম্পন্ন করা, এবং সর্বশেষ যে টপিকটি রয়েছে সেটা হলো প্রতিনিধিত্বমূলক কাজ করা বা কার্যাবলী সম্পন্ন করা হয়ে থাকে ব্যাংক। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই 11টি এজেন্ডা বা 11টি উপাদান নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করব। আশা করি তোমরা অবশ্যই মনোযোগী হবে এবং ক্লাসটিকে উপভোগ করবে। সো প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর আমাদের হেডলাইনটা হলো ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ ব্যাংক কি কি কাজ করে থাকে। সো আমরা স্বাভাবিকভাবে জানি যে ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যাদের নিজস্ব কোনো অর্থ নেই। যারা কি করে থাকে, যাদেরকে আসলে বেসিক্যালি ব্যাংকে বলা হয় থেকে ঋণের বাহক, অর্থাৎ কারো কাছ থেকে ঋণ সংগ্রহ করে সেই ঋণটা আবার কাউকে দিয়ে থাকে। এটা হলো সাধারণত ব্যাংকের কার্যাবলীর মধ্যে পড়ে। সো ব্যাংকের কার্যাবলীর মধ্যে বেসিক কাজটা কি, যারা কারো কাছ থেকে ঋণ নেয় আবার কাউকে ঋণ দিয়ে থাকে, এই দুইজনের মধ্যে বাহক হিসেবে ব্যাংক বেসিক্যালি কাজ করে থাকে। সো তো সর্বপ্রথম কাজটা হলো দেখো, ব্যাংক আমানত সংগ্রহ করে থাকে। এখন আমানত কাকে বলা হয়ে থাকে, ফার্স্টে সেটা তোমাদের ক্লিয়ার হতে হবে। আমানত হলো সাধারণত কোন ব্যাংক যখন, আমরা সাধারণত কি বোঝাচ্ছি, আমানত বলতে বোঝাচ্ছে যেমন কারো টাকা যদি আমার কাছে রেখে যায় তাহলে এটা আমানত, কারো সম্পদ যদি আমার কাছে রেখে যায় সেটা আমানত, কারো দলিলপত্র আমার কাছে রেখে গেলে সেটা আমানত, কারো একটা মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা মূল্যবান সামগ্রী যেমন স্বর্ণ অলংকার, এগুলো যদি আমার কাছে রেখে যায় তাহলে সেটা কি এক ধরনের আমানতকে বা এক ধরনের আমানত বুঝিয়ে থাকে। তো অনুরূপ ভাবে আমানত বলতে বোঝাচ্ছে কি, ব্যাংক সাধারণত কয়েক ভাবে আমানত সংগ্রহ করে থাকে। প্রিয় শিক্ষার্থী দেখো প্লিজ, আমরা যদি এটাকে একটা ব্যাংকে বিবেচনা করি, ব্যাংক 3টি ভাবে আমানত সংগ্রহ করে থাকে। একটা হলো চলতি হিসাবের মাধ্যমে, 2 নাম্বারটা হলো সঞ্চয়ী হিসাবের মাধ্যমে, তৃতীয় নাম্বারটা হলো স্থায়ী হিসাবের মাধ্যমে। এই 3টি হিসাব দেখো প্রিয় শিক্ষার্থী, একটা হলো চলতি হিসাব, একটি সঞ্চয়ী হিসাব আর একটি স্থায়ী হিসাব। এই 3টি হিসাবের মাধ্যমে ব্যাংক অর্থ সংগ্রহ করে।
এর সুবিধাটা কি? সুবিধা দুই ধরনের রয়েছে, একটা হলো ব্যাংকের সুবিধা, একটা হলো কাস্টমারের সুবিধা। ব্যাংকের সুবিধাটা হলো এই এই সমস্ত অর্থগুলো জনগণের কাছ থেকে স্বল্প সুদের হারে তারা নিবে ফার্স্টে। কারণ হলো আমরা সাধারণত জানি ব্যাংকের নিজের কোনো অর্থ নেই, এরা কি করে থাকে জনগণের কাছ থেকে ধার হিসেবে বা অর্থ সেটা আমানত হিসেবে সংগ্রহ করে থাকে। যার কারণে এখানে দেখা যাচ্ছে যে ব্যাংক সর্বপ্রথম চলতি হিসাবের মাধ্যমে অর্থ নেয়। যারা সাধারণত চলতি হিসাব খুলতে চায়, যেমন বিশেষ করে বিজনেস, যারা বিজনেস ট্রানজাকশন গুলো বা বিজনেস অ্যাক্টিভিটিস গুলোকে সম্পন্ন করে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থ স্থানান্তরের দরকার, যাদের 24 আওয়ার্স অর্থ কি করা থাকে ট্রানজাকশন করে থাকে, তাদের জন্য সাধারণত চলতি হিসাব খুলে থাকে। 2 নম্বর সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাব সাধারণত কি যারা ফিক্সড ইনকাম সিকিউরিটিস, অর্থাৎ যারা নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট মেয়াদ শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করে এবং তারা অর্থ জমা দিতে পারে। তো সাধারণত বিভিন্ন ধরনের চাকরিজীবী যারা বিশেষ করে কিছু স্টুডেন্ট আছে যারা, এরা কি সাধারণত কি সঞ্চয় হিসাব খুলে থাকে। আর আরেকটি হিসাব হলো স্থায়ী হিসাব। 3টে হিসাব আছে। স্থায়ী হিসাব হলো যেটা, এটা এমন এক ধরনের হিসাব যেখানে কোনো ব্যক্তি অর্থ নির্দিষ্ট সময় পর্যন্ত ভেঙে ভেঙে জমা দিতে পারবে, বাট নির্দিষ্ট সময়ের আগে অর্থ উত্তোলন করতে পারে না। আর সাধারণত কি স্থায়ী হিসাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুদ প্রদান করা হয়ে থাকে, মানে সবচেয়ে বেশি সুদ দিয়ে থাকে। আর সঞ্চয় হিসাবে সামান্য সুদ দিয়ে থাকে, আর চলতি হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না। সো এই 3 ধরনের কোয়ালিটির মানুষগুলো 3 ধরনের হিসাব এর মাধ্যমে বা হিসাব খোলার মাধ্যমে তাদের অর্থ ব্যাংকে জমা রাখে। আর ব্যাংক কি করে থাকে, এই 3 ধরনের হিসাবের টাকাটা তারা সর্বপ্রথম সংগ্রহ করে থাকে। আর এটা যেহেতু 3টি হিসাবের মাধ্যমে সংগ্রহ করে, সো তাদের কি আমানত বা যে টাকাটা সংগ্রহ করে থাকে সেই অর্থটাকে সাধারণত আমানত বলা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমানত বলতে বলছে ব্যাংক জনগণের কাছ থেকে যে অর্থটা সংগ্রহ করে, যে ঋণটা তারা নিয়ে থাকে বিভিন্ন হিসাবের মাধ্যমে, এটাকে আমানত বলা হয়ে থাকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর উপাদানটা কি দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে 2 নম্বর আসছে দেখো অর্থ পরিশোধ করা। অর্থ পরিশোধ বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমি যে একটা ব্যাংকে চলতি হিসাবে বা সঞ্চয় হিসাবে অর্থ জমা রাখি, আরেকটি হিসাব হলো স্থায়ী হিসাব। তবে এই 3টি হিসাবের মধ্যে একটি হিসাব ছাড়া বাকি 2টি হিসাব থেকে বা অ্যাকাউন্ট থেকে আমি অর্থ উত্তোলন করতে পারবো। কি হিসাব? একটা হলো যেটা চলতি হিসাব। চলতি হিসাব হলো এমন একটি হিসাব বা এমন একটি অ্যাকাউন্ট যে হিসাব থেকে একজন ব্যক্তি যে কোনো সময় অর্থ উত্তোলন করতে পারে এবং যতবার ইচ্ছা ততবার অর্থ সে তুলতে পারে, তাকে সাধারণত চলতি হিসাব বলে থাকে। আর সঞ্চয় হিসাব হলো যেটা সাধারণত এমন এক ধরনের হিসাব যে হিসাব থেকে কোনো ব্যক্তি সপ্তাহে 2 বারের বেশি অর্থ তুলতে পারে না, বাট যতবার ইচ্ছা অর্থ জমা দিতে পারে। সো অর্থ পরিশোধটা কে করবে? সাধারণত ব্যাংক করে থাকে। আর আরেকটি হিসাব আছে, সেটা হলো স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবের ক্ষেত্রে কোনো ব্যক্তি আসলে নির্দিষ্ট সময়ের আগে টাকা উত্তোলন করতে পারে না। সো অর্থ পরিশোধের ক্ষেত্রে স্বাভাবিকভাবে চলতি এবং সঞ্চয় হিসাবকে বোঝানো হয়ে থাকে। সো যারা চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব খুলেছে, এই সমস্ত ব্যক্তিদের অর্থ চাইবা মাত্রই ব্যাংক প্রদান করে থাকে বা পরিশোধ করে থাকে। কারণ কি আমরা জানি ব্যাংক হলো বিশ্বস্ততার প্রতীক, ব্যাংক হলো স্বচ্ছতার প্রতীক, এবং ব্যাংক হলো যারা সর্বদা তারল্য কি করে থাকে, রিজার্ভ করে রাখে, যাতে করে কাস্টমার চাইবা মাত্র তার অর্থ ফেরত দিতে পারে। তো এই জন্য কাস্টমার যখনই অর্থ চাবে ঠিক তখনই কি করে থাকে, ব্যাংক অর্থ পরিশোধ করে থাকে। 3য় নাম্বার দেখো মূলধন গঠন করা। প্রিয় শিক্ষার্থী, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে কিভাবে ব্যাংক মূলধন গঠন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি একটি ব্যাংক যখন, এটা সাধারণত ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে, আমি বলছিলাম 3টি হিসাব ছিল। একটা হলো যেটা কারেন্ট অ্যাকাউন্ট যাকে বলা হয় থেকে চলতি হিসাব, 2 নম্বর ছিল সঞ্চয় হিসাব, 3য় নাম্বার ছিল স্থায়ী হিসাব। এই 3টি হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ নেয়। এখন জনগণ কেন অর্থ রাখে? জনগণের একটা সুবিধা হলো, যেমন আমার অথবা যে কোনো ব্যক্তির সামান্য কিছু অর্থ আছে, জাস্ট কেন অর্থটা রাখতেছি সেটা বলে। যেমন আমার কাছে 5,000 টাকা আছে, আমি 5,000 টাকা আমার হাতে থাকলে সর্বদা ভেঙে ফেলতে পারি বা কেউ ধার নিয়ে নিতে পারে। সো এই টাকাটা কি একটা সময় আমার নষ্ট হয়ে যেতে পারে বা আমার কাছে নাও থাকতে পারে।
সো আমি চিন্তা করতেছি এই টাকাটা যে কোথাও রাখতে পারতাম, যেখান থেকে হালকা কিছু সুবিধা পেতাম, কিছু নির্দিষ্ট হারে সুদ পেতাম বা মুনাফা পেতাম। তখন ব্যাংক সাধারণত কি আমাদের এরকম ব্যক্তিদেরকে, যাদের অর্থটা কোথায় খাটাবো এরকম কোনো ওয়ে না থাকে। আবার আমি 5,000 টাকা দিয়ে ইচ্ছা করলে কোনো বিজনেস স্টার্ট করতে পারবো না, কারণ একটা বিজনেস করতে গেলে 5,000 টাকা না, অনেক টাকার দরকার। তো এরকম যাদের প্রতি মাসে ইনকাম থেকে একটা অংশ সবসময় পড়ে থাকে বা অলস পড়ে থাকে, এই সকল অর্থগুলো ব্যাংক একটা অফার দিয়ে থাকে যে আপনার অলস পড়ে আছে অর্থ, সেটা যদি ব্যাংকে জমা রাখেন, ব্যাংক আপনাকে কি করবে, একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে বা একটা প্রফিট বা একটা লভ্যাংশ প্রদান করবে। সো এই একটি অফারের মাধ্যমে ব্যাংক আমাদের মতো যাদের ইনকাম বা যাদের বিজনেস করার অ্যাবিলিটি নাই, যাদের বিজনেস করার ক্ষেত্রে ভয় আছে, যাদের অর্থ কোথাও ভেঙে ফেলার মধ্যে একটা চিন্তা থাকে, যাদের রিস্ক সর্বদাই কাজ করে থাকে, হ্যাঁ, এরকম ব্যক্তিদের অথবা যাদের অর্থ সবসময় অলস পড়ে থাকে, এই সমস্ত ব্যক্তিদের অর্থগুলো, ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থগুলো ব্যাংক সংগ্রহ করে একটি বিশাল একটি অ্যামাউন্ট তৈরি করে। ওই বিশাল অ্যামাউন্টটাকে সাধারণত মূলধন বলা হয়ে থাকে। ওকে, আর এই মূলধন গঠন করার মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সরকারকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বা সরকারি অবকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে, বেসরকারি উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে যে টপিকটি হলো সেটা হলো ঋণ দান করা। এটা হলো একটা ইম্পর্টেন্ট টপিক, ঋণ দান কিভাবে করে ব্যাংক, আমরা সেই সম্পর্কে কিছু কথা বলি। সেটা হলো, আমরা জানি ব্যাংক হলো ঋণের বাহক, প্রথম বলেছিলাম। সেটা হলো ব্যাংক এই যে মূলধন গঠন করছে, সাপোজ মনে করে জনগণের কাছ থেকে ব্যাংক 100 কোটি টাকা সংগ্রহ করেছে। খেয়াল করো প্রিয় প্রিয় শিক্ষার্থী, ব্যাংক কি বলছে, এই সমস্ত এই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদেরকে বলছে যে আপনাদেরকে আমি 5% লভ্যাংশ দিব। এখন প্রশ্ন হলো যেটা, প্রতি বছরই এদেরকে 5% লভ্যাংশ দিতে হবে। সো এই 5% লভ্যাংশ ব্যাংক তখনই দিতে পারবে যখন ব্যাংক ইনকাম করতে পারবে। সো ব্যাংক যদি ইনকাম না করে, তাদের অর্থটা, অর্থাৎ জনগণের যে ছড়িয়ে ছিটিয়ে টাকাটা বা আমানতের অর্থটা যদি এক জায়গায় জমিয়ে রাখে, এক জায়গায় বন্ধ করে রাখে, আবদ্ধ রাখে, তাহলে ব্যাংক সেখান থেকে কোনো টাকা সৃষ্টি করতে পারবে না, বরঞ্চ কি হবে, তার ক্ষতি হবে। বিকজ কারণ নির্দিষ্ট সময় শেষে কাস্টমারকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হবে। দ্যাটস ওয়াই ব্যাংক সর্বদা চেষ্টা করে কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করা যায়। যার কারণে ব্যাংক এই 5% সুদ, এই সুদের টাকা উঠানোর জন্য তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কি করে থাকে, ঋণ দিয়ে থাকে বা কাস্টমারকে ঋণ দিয়ে থাকে, যাদের অর্থের প্রয়োজন, যাদের অর্থের ঘাটতি রয়েছে। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে, বিভিন্ন ব্যাংকেও অন্যান্য ব্যাংক যারা আছে তাদেরকেও ঋণ দিয়ে থাকে, সরকারকে ঋণ দিয়ে থাকে। এইভাবে ব্যাংক কি করে থাকে, মূলধন একটি নির্দিষ্ট সুদের হারে অন্য একটি প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে। আর সাধারণত আমরা জানি ব্যাংক আমানতের যে হারে তারা ঋণ নিয়ে থাকে, তার চেয়ে অধিক হারে তারা কি করে থাকে, ঋণ দিয়ে থাকে। যেমন সাপোজ যদি আমি 10% হারে ঋণ দিয়ে থাকে, 10% বা 12% হারে যদি তারা ঋণ দিয়ে থাকে বছরে, তাহলে সে ব্যাংক ইনকাম করবে কত, 12% থেকে যদি আমরা 5% বাদ দেই তাহলে থাকবে 7%, আর 10% থেকে 5% বাদ দিলে থাকবে 5%। এইভাবে ব্যাংক কি করে থাকে, প্রফিট বা মুনাফা অর্জন করে থাকে। পরবর্তী টপিকটা হলো দেখো, বিনিয়োগ করা। এখন ব্যাংক কিভাবে বিনিয়োগ করে থাকে, আমরা সাধারণত জানি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকে, স্বল্প মেয়াদী বিনিয়োগ করে থাকে। যারা ব্যবসা করে থাকে তারা কি অর্থ বিনিয়োগ করে থাকে, ব্যাংকও এইভাবে বিনিয়োগ করে থাকে। কিভাবে, ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটিগুলো ক্রয় করে থাকে, যেমন সরকারি সিকিউরিটি, যেমন ট্রেজারি বিল বা বন্ড, বাণিজ্যিক পত্র, এই সকল পত্রগুলোর ক্রেতা হলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক। কারণ হলো এই সমস্ত সিকিউরিটিগুলো ব্যাংক ক্রয় করে থাকে এবং সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বাট্রা অথবা সুদ পেয়ে থাকে। এই কারণে কি করে থাকে, তারা বিভিন্ন ধরনের আর্থিক সিকিউরিটিগুলো ক্রয় করে থাকে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আছে দেখো বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। বিনিময়ের মাধ্যম হিসেবে দেখো ব্যাংক, আমরা জানি সাধারণত ব্যাংক বিভিন্ন ভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। যেমন এক নম্বর হলো চেক হলো একটা বিনিময়ের মাধ্যম, অর্থাৎ অর্থের বিনিময়ে কি চেক ইস্যু করা হয়ে থাকে, যেটা কি অর্থের সমমূল্যবান। আরো আছে যেমন পে অর্ডার আছে, তারপর হলো যেটা ড্রাফট আছে, চেক কার্ড আছে,
ভ্রমণকারী চেক আছে, এই সকল বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাংক কাজ করে থাকে এবং এর মাধ্যমে নির্দিষ্ট আর একটি ব্যাংক চার্জ অথবা একটি নির্দিষ্ট কমিশন পেয়ে থাকে। পরবর্তীতে দেখো বিনিময় বিলে বাট্টাকরণ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। বিনিময় বিল বাট্টাকরণ জিনিসটা কি সেটা যদি আমরা ফার্স্টে বলতে চাই, সেটা হলো যখন আমরা সাধারণত যখন বাকিতে লেনদেন হয়ে থাকে, তখন বাকিতে লেনদেন হওয়ার সময় তখন ক্রেতা যদি বিক্রেতাকে একটি নির্দিষ্ট বিলে সিগনেচার করে এই প্রতিশ্রুতি দেয় যে আমি নির্দিষ্ট সময় শেষে অর্থ প্রদান করব, তখন যে বিলটির স্বীকৃতি পায় সেই বিলটিকে সাধারণত বিনিময় বিল বলে। এখন সাপোজ আমি যদি উদাহরণ দেই যে মিস্টার করিমের কাছে আমি আমার একটা লেনদেন হয়েছে, বাকিতে কোনো লেনদেন হয়েছে, যেখানে মিস্টার করিম আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি 3 মাস পরে আপনাকে টাকা ফেরত দিব বা আমাকে টাকা দিবি। তাহলে আমার যদি আমি সাপোজ ধরি 1000 টাকার লেনদেন হয়েছিল, সো সে আমাকে 1000 টাকা 3 মাস পরে ফেরত দিবে এবং আমি যে সেখানে স্বীকৃতি দিয়ে থেকে, তাহলে এটা একটি বিনিময় বিল। সো মিস্টার করিমের কাছে আমি 1000 টাকা পাই, সে 3 মাস পরে টাকা দিবে। এখন আনসার্টেনলি আমাকে 10 দিন পরে বা 1 মাস পরে হঠাৎ করে ইমার্জেন্সি অর্থের প্রয়োজন। এই অবস্থায় মিস্টার করিম তো আমাকে টাকা দিবে না, কারণ কি তার সাথে আমার 3 মাসের ডিল হয়েছে, 3 মাস পরে সে টাকা দিবে। তখন এই অবস্থা আমি যদি ব্যাংকের কাছে এই বিনিময় বিলটা ভাঙাতে যাই, ব্যাংক একটি নির্দিষ্ট কমিশনের মাধ্যমে সেটা ভাঙিয়ে নিতে পারবে। কিভাবে? সাপোজ আমি মিস্টার করিমের কাছে 1000 টাকা পাই, আমি যদি ব্যাংকের কাছে 10% বাট্টায় ভাঙাই, তাহলে ব্যাংক আমার কাছে লাভ নিবে কত? 100 টাকা। অর্থাৎ ব্যাংক আমাকে ফেরত দিবে 1000 মাইনাস 100 কত টাকা? 900 টাকা। অর্থাৎ ব্যাংক আমার কাছ থেকে ওই বিলটি নিবে, 1000 টাকা মূল্যের বিলটি নেওয়ার বিনিময়ে সে আমাকে দিবে 900 টাকা। আর 3 মাস পরে যখন মিস্টার করিম সে অর্থটা পরিশোধ করবে, তখন সে ঠিকই 1000 টাকা পরিশোধ করবে। সো ব্যাংক 3 মাস পরে পাচ্ছে 1000 টাকা, আমাকে দিছে 900 টাকা, তাহলে ব্যাংকের লাভ কত আসলো? 100 টাকা। এইভাবে ব্যাংক বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। আমরা পরবর্তী টপিকটা হলো অর্থ স্থানান্তর করা। এটি খুবই একটা সহজ, বিশেষ করে যারা বিজনেস পারপাস জব করে থাকে বা বিজনেস ট্রানজাকশন গুলো করে থাকে, তারা এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করা। যারা ভ্রমণ পিপাসী বা যারা ভ্রমণ করে থাকে, তারা এক দেশ থেকে অন্য দেশে সাধারণত কি অর্থ স্থানান্তর করতে হয়। সাধারণত যারা ফরেন, বিশেষ করে যারা বিদেশে যারা জব করে থাকে, তারা এক দেশ থেকে অন্য দেশে কি রেমিটেন্স বা মুদ্রা পাঠিয়ে থাকে। এই সকল জায়গা অর্থ স্থানান্তর করার ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গা অর্থ সঠিক মতো এবং নিরাপদভাবে স্থানান্তর করার জন্য ব্যাংক কাজ করে থাকে। পরবর্তী স্টুডেন্ট দেখো, এখানে বলছে ব্যবসা বাণিজ্যে সহায়তা করা। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা একটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ব্যাংক হলো ব্যবসা বাণিজ্যের আমি মনে করি প্রাণ কেন্দ্র। কারণ হলো ব্যাংক ছাড়া ব্যবসা বাণিজ্য চলাটা অচল। কারণ যে কোনো অর্থের নিরাপত্তার ক্ষেত্রে ব্যাংক হলো সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। যেমন যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে আমাদের সবসময় আমদানি রপ্তানি করতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য ক্রয় করতে হয়। তাছাড়া যেটা বিভিন্ন পরিবহন ভাড়া আছে, বিভিন্ন ধরনের ট্রানজাকশন করার ক্ষেত্রে যে কোনো সময় ইমার্জেন্সি অর্থের প্রয়োজন পড়ে। আর এই সকল ক্ষেত্রে ব্যাংক সার্বিকভাবে কোনো বিজনেসম্যানকে বা ব্যবসায়ীকে সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেখো 10 নম্বর আছে সেবামূলক কার্যাবলী। সেবামূলক কার্যাবলী কিভাবে করে থাকে? ব্যাংক বিভিন্ন ধরনের সেবা কাস্টমারকে বা কাস্টমারের পক্ষ থেকে করে থাকে। যেমন আমরা যখন আমাদের মূল্যবান সম্পদগুলোকে সাধারণত ব্যাংকে সংরক্ষণ করতে পারি, এই হিসেবে তারা কাজ করে থাকে। তাছাড়াও যেটা যে কোনো এক জায়গাতে অন্য জায়গায় ভ্রমণ করার ক্ষেত্রে, অর্থের নিরাপত্তার ক্ষেত্রে, তারপরে প্রয়োজনীয় দলিলপত্র বা আমাদের মূল্যবান সম্পদগুলো নিরাপত্তার ক্ষেত্রে আমরা ব্যাংকে জমা দিয়ে একটি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ব্যাংকে আমরা জমা দিতে পারি। সো এই হিসেবে তারা সেবামূলক কাজ করে থাকে। তাছাড়াও আছে যেমন বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে থাকে, পরে স্বচ্ছতা সনদ প্রদান করে থাকে, ভ্রমণের সহযোগিতা করে থাকে। এইভাবে ব্যাংক আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা লাস্টে যে টপিকটা সেটা হলো প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যা প্রতিনিধিত্বমূলক ভাবে ব্যাংক কিভাবে কাজ করে থাকে। যেমন ব্যাংক ব্যক্তি হিসেবে বা
কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে। যেমন একটা হলো যেটা শেয়ার বিক্রয়। আমরা জানি যখন কোনো একটি প্রতিষ্ঠান শেয়ার মার্কেটে শেয়ার ছাড়ে, তখন এই শেয়ার ক্রয় অথবা বিক্রয় করার ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে কি করতে হয়, আমরা শেয়ার ধরতে হয় বা শেয়ার ক্রয় করে থাকি। সো ব্যাংক কি করতেছে, কোনো প্রতিষ্ঠানের পক্ষ হয়ে তার প্রতিনিধিত্বমূলক হিসেবে, প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ বায়ার হিসেবে কাজ করে। ব্যাংক কি করে, জনগণের কাছে শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করে। আর বিভিন্ন প্রতিষ্ঠান সেই ব্যাংক থেকে যতগুলো শেয়ার বিক্রি করছে, সেই প্রত্যেকটি শেয়ারের একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা ন্যূনতম কমিশনের বিনিময়ে সে অর্থটা কি তারা নিয়ে থাকে। এইভাবে ব্যাংক কি করে থাকে, জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। আরও আছে যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বিজনেস বা বিভিন্ন অর্গানাইজেশনের শ্রমিকদের বেতন প্রদান করে থাকে ব্যাংক। তারপরে যেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্টদের বেতন আদায় করে থাকে ব্যাংক। তাছাড়া আছে যেমন ওসি হিসেবে কাজ করে থাকে, অনেকের বাড়ি ভাড়া আছে, অনেকের আমদানি রপ্তানি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চেক ইস্যু করার মাধ্যমে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে ব্যাংক প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের নট অনলি বাংলাদেশ সেক্টর নয়, সারা বিশ্বর ক্ষেত্রে অর্থনীতি উন্নয়ন করার ক্ষেত্রে, অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে, একটা দেশের সার্বিক পরিস্থিতিকে উন্নয়ন করার ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা অপরিসীম। সো ব্যাংকের কার্যাবলী সম্পর্কে যদি আমরা সঠিক ধারণা পাই বা সঠিক ধারণা নিতে পারি, তাহলে আমরা অবশ্যই ব্যাংক সেক্টরে যে কোনো প্রশ্নে আসুক না কেন কিছু না কিছু লিখতে পারবো। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। তাছাড়া যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে করবে। আমি ইনশাআল্লাহ সেগুলো প্রশ্নের সলভ এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।